দেখে নিই ভর ক্রিয়ার সূত্র, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, তোমাদের খুব কাজে লাগবে। ভর ক্রিয়ার সূত্র বা ল অফ মাস অ্যাকশন কি? দেখো কি বলেছে ব্যাপারটাতে, স্থির উষ্ণতায় কোনো বিক্রিয়কের কনসেন্ট্রেশনের ঘাত তার রেটের সাথে সমানুপাতিক। যেমন ধরো ব্যাপারটা, তোমাকে একটা রিয়াকশন দেওয়া হলো, a প্লাস বি থেকে তোমার পি তৈরি হচ্ছে, ঠিক আছে? এবার এই যদি আমরা রেট লিখি তাহলে রেট কি হবে, সমানুপাতিক হবে বিক্রিয়কের কনসেন্ট্রেশন। বিক্রিয়কের কে রয়েছে এক্ষেত্রে, এটা এ আর বি হচ্ছে বিক্রিয়ক, তাই না? বিক্রিয়কের কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাই আমরা কনসেন্ট্রেশনের ঘাত, তো এর ক্ষেত্রে আলফা দিলাম ইনটু অবশ্যই গুণ আকারে হবে, ঠিক আছে, বি এর মধ্যে বিটা এর সমানুপাতিক। এটাই আমাদের ভর ক্রিয়ার সূত্র বলেছে, বোঝা গেল? আচ্ছা বেশ, ধরো তোমাকে এই টাইপের কিছু একটা দিল, ধরো 2a প্লাস বি থেকে পি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে, ভর ক্রিয়ার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি কি হবে, তাহলে হবে আর সমানুপাতিক a এর মাথায় আমরা কি লিখলাম আলফা ইনটু বি এর মাথায় লিখলাম বিটা। তার মানে এখানে স্টয়কিওমেট্রিক যেটা রয়েছে, স্টয়কিওমেট্রিক আমরা বলেছিলাম বিক্রিয়কের ঘাতের সমানুপাতিক, ঠিক আছে, এই কথাটা বলেছিলাম। তার মানে এখানে যে স্টয়কিওমেট্রিকটা থাকবে, যে ভ্যালুটা থাকবে সেগুলো হচ্ছে এই যে আলফা, আর এই যে বিটা যেটা লিখেছি সেটা হচ্ছে বি এর ভ্যালু থাকবে। তার মানে এর সামনে যেই সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে আলফার মান, আর বি এর সামনে যে সংখ্যাটা থাকবে বা স্টয়কিওমেট্রিক ভ্যালুটা থাকবে সেটা হয়ে যাবে বিটার মান। এই ক্ষেত্রে যেমন এর সামনে কত রয়েছে 2 রয়েছে, তাহলে আমি আলফার জায়গায় কত লিখে দেবো 2 লিখে দেবো, আর বি এর সামনে কিছু নেই মানে 1 রয়েছে, তার বিটার জায়গায় আমি 1 লিখে দেবো। এটাই হয়ে গেল আমাদের ভর ক্রিয়ার সূত্র। আশা করি পারা যাবে, তাই তো? আচ্ছা, এখানে যে আমরা আলফা আর বিটা লিখছি, একটা জিনিস মনে রাখবে, এই যে আলফা প্লাস বিটা এই দুটোকে যোগ করলে আমরা একটা নাম্বার পাবো, সেটাকে বলা হচ্ছে এন। এন কি জিনিস? এন হচ্ছে কোন একটা বিক্রিয়ার ক্রম, ক্রম অথবা অর্ডার। আমরা আমাদের জিনিসগুলো পড়তে হবে যে এই বিক্রিয়াটি কত ক্রমের বিক্রিয়া, জিরো অর্ডার বা কত অর্ডারের বিক্রিয়া, জিরো অর্ডার না ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার, এই সমস্ত জিনিসগুলো আমাদের পড়তে হবে। সেই অর্ডার কথাটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে, এই এন থেকে। আর এনটা আমরা কি করে পাবো, এই যে স্টয়কিওমেট্রিক গুলো আমরা হবে মানে আলফা প্লাস বিটা যে লিখছি এদের যোগফল থেকে আমরা এন এর মানটা পেয়ে যাব। ক্লিয়ার একদম? এই এন এর মানটা এখানে একটা নোট আকারে লিখে রাখো যে ডাইলুট সলিউশনের ক্ষেত্রে রিঅ্যাকট্যান্ট এর সক্রিয় ভরকে মোলার গাঢ়ত্ব দ্বারা বোঝানো হবে। ডাইলুট সলিউশনের ক্ষেত্রে কি হবে, রিঅ্যাকট্যান্ট এর সক্রিয় ভরকে কি দ্বারা বোঝানো হবে, মোলার কনসেন্ট্রেশন, মানে এই যে আমরা থার্ড ব্র্যাকেটটা ইউজ করছি এটা দ্বারা বোঝানো হবে, ঠিক আছে, এক নাম্বার। আর যদি সিস্টেমটি গ্যাসিয়াস মিডিয়াম হয়ে থাকে, যদি সিস্টেমটি কি হয়ে থাকে, গ্যাসিয়াস সিস্টেম হয়ে থাকে, সেক্ষেত্রে সক্রিয় ভরকে মোলার কনসেন্ট্রেশন দ্বারা বোঝানো হয় অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে আংশিক চাপ মানে পি দ্বারা বোঝানো হয়, ঠিক আছে। ব্যাপারটা অনেকটা এরকম, যেমন ধরো তুমি এখানে কি লিখছো, যেমন a প্লাস বি থেকে পি তৈরি হচ্ছে, তুমি এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করছো মানে এটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন বা কনসেন্ট্রেশন দ্বারা বোঝাচ্ছি। বাট এটা যদি গ্যাসিয়াস সিস্টেম হয়ে থাকে তাহলে আমরা কি করবো, আংশিক প্রেসার, তখন আমি এটাকে কি করে লিখবো, ধরো পি এর এখানে a লিখলাম, এর মাথাতে আলফা লিখলাম, ঠিক আছে, পি এর মাথাতে আলফা দিয়ে দিলাম ইনটু পি এর সাফিক্সে বি লিখে ওর মাথাতে বিটা দিয়ে দিলাম, এরকম ব্যাপারটা, ঠিক আছে। যদি গ্যাসিয়াস সিস্টেম বলা থাকে সেটা আমরা এইভাবে লিখবো, আর যদি ডাইলুট সলিউশন বলা থাকে তাহলে সেটাকে আমরা কনসেন্ট্রেশনের আকারে লিখবো। ক্লিয়ার একদম? এতটুকু ক্লিয়ার একদম? আচ্ছা, এখানে তাহলে একটা টার্ম আমরা দেখলাম অর্ডার, তাই না, অর্ডার, যেটাকে আমরা ছোট হাতের এন দ্বারা বোঝাচ্ছি, এন সমান কি লিখলাম, আলফা প্লাস বিটা, তাই তো? আচ্ছা বেশ, এই যে অর্ডার লিখছি এটা কি, এটা মনে রাখবে একটি এক্সপেরিমেন্টাল ভ্যালু। কি ভ্যালু? এক্সপেরিমেন্টাল ভ্যালু। এক্সপেরিমেন্ট ছাড়া তুমি ডাইরেক্টলি কোনো রিঅ্যাকশন থেকে বলতে পারবে না যে এটা কত অর্ডারের রিঅ্যাকশন, ক্লিয়ার? আচ্ছা বেশ, আর আরেকটা জিনিস মনে রাখবে, এই অর্ডার ঠিক না প্লাসও হতে পারে, মানে প্লাস ভ্যালু হতে পারে, মাইনাস ভ্যালু হতে পারে, আবার ফ্র্যাকশনও হতে পারে। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, যেমন 2/3, 1/2, ঠিক আছে, সব কিছু হতে পারে। তাহলে আমরা অর্ডার সম্বন্ধে দুটো জিনিস দেখলাম, যে অর্ডার সমান আলফা প্লাস বিটা থেকে আমরা অর্ডার পেয়ে যাব নরমালি ক্যালকুলেশন করে, ঠিক আছে।
আচ্ছা, আর মেনলি এটা একটি এক্সপেরিমেন্টাল ভ্যালু, ঠিক আছে, এটা পজিটিভ, নেগেটিভ অথবা ফ্র্যাকশন সব কিছুই হতে পারে। ক্লিয়ার? আচ্ছা বেশ, আমরা যে ভোল্টের সূত্র কি বলেছিলাম, সমানুপাতিক হবে রেটের সাথে, তাই না? এবার দেখো সমানুপাতিক তুলতে গেলে তো আমাদের একটা জিনিস আনতে হয়, একটা কনস্ট্যান্ট টার্ম আনতে হয়, তাই না? আমি ধরে নিলাম সমানুপাতিক তুলে এখানে সমান সমান ইউজ করলাম, তাহলে এখানে একটা কে আনলাম, ধ্রুবক পদ নিয়ে আসলাম, ঠিক আছে? আনতে পারি সেই জিনিসটা। এখানে যে কেটা নিয়ে আসলাম এটাকে বলা হচ্ছে রেট কনস্ট্যান্ট। কি বলা হচ্ছে? রেট কনস্ট্যান্ট। মনে থাকবে, হার ধ্রুবক যেটা বাংলাতে বলা হয়। আচ্ছা বেশ, তাহলে এতটুকু ক্লিয়ার হলো, হার ধ্রুবক, নতুন একটা টার্ম শিখলাম। আচ্ছা বেশ, এবার এই রেটের উপর ডিপেন্ড করে রিয়াকশনকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি। আমরা এখানে রিয়াকশনকে, আমি মুছে দিচ্ছি, আমরা এখানে রিয়াকশনকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশন, এলিমেন্টারি রিয়াকশন, আর একটা হচ্ছে মাল্টি বা কমপ্লেক্স রিয়াকশন, মাল্টি স্টেপ বা কমপ্লেক্স রিয়াকশন। হলো একটা এলিমেন্টারি রিয়াকশন আর একটা কমপ্লেক্স রিয়াকশন বা মাল্টি স্টেপ রিয়াকশন। এলিমেন্টারি রিয়াকশন কাকে বলি? যে সমস্ত বিক্রিয়া একটি ধাপেই কমপ্লিট হয়। কি বললাম? যে সমস্ত বিক্রিয়া একটি ধাপেই কমপ্লিট হয় তাদেরকে বলা হয় এলিমেন্টারি রিয়াকশন। আর কমপ্লেক্স রিয়াকশন কি? যে সমস্ত বিক্রিয়া একাধিক ধাপে কমপ্লিট হয়। যেমন ধরো একটা এক্সাম্পল যদি দেই, ধরো কোন একটা রিয়াকশন, এলিমেন্টারি রিয়াকশন বলছি, ধরো এ থেকে ডিরেক্টলি পি তৈরি হয়ে গেল, মানে এক ধাপে বিক্রিয়াটি সম্পন্ন হবে। আর কমপ্লেক্স রিয়াকশন দেখা গেল তোমাকে এ থেকে পি পেতে হবে, তুমি এ থেকে প্রথমে বি পেলে, দেখা গেল বি প্লাস সি মিলিয়ে তুমি ডি পেলে, তারপরে ডি থেকে তারপরে পি পেলে, একাধিক স্টেপে হয়, তাই না? তোমাকে প্রোডাক্ট পেতে হলে একাধিক স্টেপ কমপ্লিট করতে হচ্ছে। তো এই ধরনের রিয়াকশনকে বলছি কমপ্লেক্স রিয়াকশন। ক্লিয়ার? তো এগুলোর সম্বন্ধে একটু ডিটেলস আমরা একটু পরে জানবো। এই কথা দুটো কেন ইউজ করলাম বা কেন এখানে নিয়ে আসলাম তার কারণ রয়েছে। একটা কথা মনে রাখবে যে ভরক্রিয়ার যে সূত্রটা রয়েছে সেটি এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে একদম প্রযোজ্য, কিন্তু কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে একদমই প্রযোজ্য না। কি বললাম? এই ভরক্রিয়ার যে সূত্রটি রয়েছে সেটি এলিমেন্টারি রিয়াকশনের ক্ষেত্রে সঠিকভাবে প্রযোজ্য বা সঠিকভাবে কাজ করে, কিন্তু কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে সেটি বলতে পারে না। এই যে আমরা বলে দিলাম যে মেনলি তো অর্ডার বের করার জন্য আমরা জিনিসটা ইউজ করব। ধরো আমি তোমাকে যেমন বলে দিলাম যে এ থেকে পি হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার যদি অর্ডার বের করতে হয় তুমি r সমান সমান কি লিখবে? আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই যে এখানে r সমান সমান k ইনটু a টু দি পাওয়ার আলফা b টু দি পাওয়ার বিটা লিখলাম, এই যে কথাটা লিখলাম এটাকে আমরা বলছি রেট অফ রিঅ্যাকশন। কি বলছি? রেট অফ রিঅ্যাকশন। মনে থাকবে? যদি তোমাকে বের করতে বলে যে কখনো, অবশ্যই এটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? তোমাকে যদি বের করতে বলে রেট অফ রিঅ্যাকশন, সমীকরণটি রেট অফ রিঅ্যাকশন কি হবে, তখন তোমাকে কিন্তু এইভাবে লিখতে হবে। এমনি নরমালি আমরা রেট সমান সমান কি লিখি? dA বাই dt মাইনাস dA বাই dt এই আকারে লিখি, তাই না? কিন্তু রেট অফ রিঅ্যাকশন যদি তোমাকে লিখতে বলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই k টার্মটা দিয়ে ইউজ করে লিখবো। মনে থাকবে? রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার সমীকরণ যদি লিখতে বলে বাংলাতে, মনে থাকবে? আচ্ছা বেশ, এবার যে কথাটা বলছিলাম যে এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে ভরক্রিয়ার সূত্র ফলো করে। এলিমেন্টারি রিঅ্যাকশন কি করে? ভরক্রিয়ার সূত্র ফলো করে, আর এটা কমপ্লেক্স রিঅ্যাকশন ভরক্রিয়ার সূত্র ফলো করে না। যেমন ধরো আমি এখানটায় আমাকে রেট অফ রিঅ্যাকশন লিখতে বলে যে a থেকে p তৈরি হচ্ছে, রেট অফ রিঅ্যাকশন কি করে লিখবো? k ইনটু এর মাথাতে n লিখে দেবো, যেহেতু একটাই রয়েছে। আর আলফা লিখলাম না, কারণ আলফা প্লাস বিটা মিলেই তো n তৈরি হয়, যেহেতু এখানে একটাই রয়েছে আমি ডিরেক্টলি n লিখে দিলাম, ঠিক আছে? এবার n এর মানটা এখানে কত হবে তুমি বলো? এর সামনে কিছু নেই মানে কি রয়েছে? স্টয়কিওমেট্রিক মানে 1 রয়েছে, তাহলে 1 রয়েছে, কি তাই না? তাহলে তোমাকে যদি বলা হয় যে এই সমীকরণটি কত অর্ডারের সমীকরণ, তাহলে এখানে n এর মান কি হয়ে যাবে? 1। তার মানে সমীকরণটি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, কি তাই না? কারণ আমরা কি জানি স্টয়কিওমেট্রিক বা আলফা প্লাস বিটার যোগফলই হচ্ছে n, আর nটা হচ্ছে আমাদের অর্ডার ডিনোট করে। আর এটার মানটা কি হবে? যে এর সামনে যে নাম্বারগুলো থাকবে মানে স্টয়কিওমেট্রিক ভ্যালুটা, তাই না? তো এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি সহজেই বলতে পারছি এটি একটি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা প্রথম ক্রম বিক্রিয়া, তাই না? কিন্তু তুমি এই কথাটা কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে কখনোই বলতে পারবে না, কারণ এটি তো একাধিক ধাপে সম্পন্ন হচ্ছে। আর আমরা বলেও ফেললাম যে ভরক্রিয়ার সূত্র কমপ্লেক্স রিঅ্যাকশন ফলো করে না। ক্লিয়ার হলো তাহলে কথাটা? তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাইলাম যে এলিমেন্টারি রিঅ্যাকশনের ক্ষেত্রে তুমি সহজেই
ওদের অর্ডারটা ক্যালকুলেশন করে বলতে পারবে, কিন্তু কমপ্লেক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে উইদাউট এক্সপেরিমেন্ট তুমি বলতে পারবে না। দেখো ক্লিয়ার? তো আমাদের অর্ডার বের করার কিছু ক্যালকুলেশন আমাদের পরীক্ষায় কিন্তু আসবে। তো চলো দু চারটা অঙ্ক দেখে নিই যে কি রকমের কোশ্চেনগুলো হবে এবং কিভাবে আমরা সেগুলো জাজমেন্ট করব, কি করে আমরা ক্যালকুলেশনগুলো করব। ঠিক আছে? তো দেখো এখানে তোমাকে ফার্স্ট টাইম একটা সমীকরণ দিয়ে দিয়েছি, a থেকে b থেকে a প্লাস b থেকে c তৈরি হচ্ছে, যেখানে কি বলেছে বিক্রিয়াটিতে b এর কনসেন্ট্রেশন স্থির রেখে, b এর কনসেন্ট্রেশন স্থির রেখে a এর কনসেন্ট্রেশন দ্বিগুণ করলে বিক্রিয়ার হার 4 গুণ হয়। বিক্রিয়ার হার কি হয়? 4 গুণ হয়। এবং কিন্তু a এর গাঢ়ত্ব স্থির রেখে b এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার অর্ধেক হয়ে যায়। তো এইরকম কন্ডিশন তোমাকে দেওয়া হয়েছে। এবার কোশ্চেন তিনটে বের করতে বলেছে। প্রথম কোশ্চেন কি বলেছে? বিক্রিয়ার ক্রম কত হবে, b এর সাপেক্ষে ক্রম কত হবে, আর বিক্রিয়ার হার কত হবে, বা হার সমীকরণ, বিক্রিয়ার হার সমীকরণটি লিখো। কোশ্চেনটা আগে ভালো করে লিখে নাও, কোশ্চেনটা আগে ভালো করে লিখে নাও এবং খুব ভালো করে প্রশ্নটা মন দিয়ে পড়ার চেষ্টা করো। দেখো কোশ্চেনের মধ্যে অ্যানসার দেওয়া থাকবে। তোমরা মনে রাখবে কেমিক্যাল কাইনেটিক্স এর কিন্তু কোশ্চেনগুলো খুব বড় বড় হয়। ঠিক আছে? দেখে হয়তো অনেক সময় ভয় পেয়ে যেতে পারো, কিন্তু আদৌ কিচ্ছু না, একদম জলভাব। তো চলো দেখে নাও কি বলেছে। বিক্রিয়াটিতে b এর গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন স্থির রেখে, মানে b টাকে স্থির রাখতে হবে। এবার তুমি নরমাল অবস্থায় আমরা কি জানি, রেট সমীকরণটা একটু আগে শিখলাম, কি লিখতে পারি? আমরা লিখতে পারি r সমান সমান k ইনটু a এর মাথাতে আলফা আর b এর মাথাতে বিটা। এটাকে তুমি এক নম্বর সমীকরণ নাম দিয়ে দাও। হয়েছে? প্রথম কাজ হবে এটা তোমার। নেক্সট কাজ কি বলেছে দেখো, প্রথম কন্ডিশন কি দেওয়া আছে, বিক্রিয়াতে b এর কনসেন্ট্রেশন স্থির রেখে, বিক্রিয়াটিতে b এর কনসেন্ট্রেশন আমি স্থির রাখবো। হয়েছে? একে a এর কনসেন্ট্রেশন দ্বিগুণ করতে বলেছে। a এর কনসেন্ট্রেশন কত করতে বলেছে? দ্বিগুণ, মানে 2a করতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে? বিক্রিয়ার হার 4 গুণ হবে। তাহলে বিক্রিয়ার হার কি হবে? 4 গুণ হবে। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। হয়েছে? এবার 3 নম্বর সমীকরণ কি বলেছে, কিন্তু a এর গাঢ়ত্ব স্থির রেখে, এবার a এর গাঢ়ত্বকে স্থির রাখতে বলেছে। ঠিক আছে? স্থির রেখে b এর গাঢ়ত্বকে দ্বিগুণ করলে, b এর গাঢ়ত্বকে দ্বিগুণ করে দাও, তারপরে 2b বিটা করলে বিক্রিয়ার হার অর্ধেক হয়। তাহলে বিক্রিয়ার হার কি হবে? অর্ধেক হয়, মানে r/2 হয়ে যাবে। এটা হয়ে যাবে আমার 3 নাম্বার সমীকরণ। দেখো এইটুকু কাজ বোঝা গেল। কোশ্চেনের মধ্যে যা যা কন্ডিশন বলা আছে আমি জাস্ট সেগুলো অ্যাপ্লাই করে দিয়েছি, তিনটে সমীকরণ বের করেছি। হয়েছে? আচ্ছা বেশ, এই জায়গাটা আমি একটু মুছে দিই। আচ্ছা বেশ, এবার তোমাকে কি বের করতে বলেছে? অর্ডার বের করতে বলেছে। বিক্রিয়াটির ক্রম কত, মানে এখানে n এর মানটা তোমাকে বের করতে হবে। এবার b এর সাপেক্ষে ক্রম কত, b এর সাপেক্ষে মানে বিটার মানটা বের করতে হবে, তাই না? আর বিক্রিয়ার হার সমীকরণ, যে হার সমীকরণ রয়েছে সেখানে আলফার মান আর বিটার মান বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই কাজটুকু আমাদের করতে হবে। তার মানে মেন উদ্দেশ্যটা আমাদের আলফা আর বিটার মান বের করা। তো আমরা কি করে বের করতে পারবো? এবার তোমাদের ক্লাস 19 একটু চলে যাচ্ছে, তোমরা নিশ্চয়ই অপনয়ন শিখেছো, সেই অপনয়নটা আমাদের এখানে একটু অ্যাপ্লাই করতে হবে। তো ধরো এখানে আমি ফার্স্টে 2 নম্বর সমীকরণকে ভাগ 1 নম্বর করে পাই, 2 ভাগ 1 করে পাই, আর 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ডিভাইড করব। তাহলে আলটিমেট কি হবে দেখো দেখি। 4r, 2 নম্বর সমীকরণ কি আছে, 4r সমান সমান k ইনটু 2a এর মাথাতে আলফা আর b এর মাথাতে বিটা ডিভাইডেড বাই 4r এর নিচে তাহলে 1 দিয়ে যেহেতু ভাগ করব তাহলে r হয়ে যাবে, আর এর নিচে k ইনটু এর মাথাতে আলফা b এর মাথাতে বিটা। এতটুকু বোঝা গেল? এবার কিছু না, কাটাকাটি করো, এখানে r r চলে গেল, k k চলে গেল, b টু দি পাওয়ার বিটা b টু দি পাওয়ার বিটা চলে গেল। তাহলে কে পড়ে থাকলো? কে পড়ে থাকলো বলো? এখানে পড়ে থাকলো 4 সমান সমান, এখানে কি পড়ে থাকলো 2a এর মাথাতে আলফা ডিভাইডেড বাই a এর মাথাতে আলফা। হলো? এবার এই ক্ষেত্রে 2 টাকে আমরা বের করতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার আলফা ইনটু a এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার আলফা ডিভাইডেড বাই a এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার আলফা। এটা লিখতে পারি, এখানে আছে আমাদের 4, লিখতে পারি তো? এবার দেখো এখানে এটা এটা চলে গেল, তাহলে কি আছে 4 সমান সমান 2 টু দি পাওয়ার আলফা। এবার 4 মানে তুমি কি লিখতে পারো, খেয়াল করে দেখো, 4 মানে তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার 2। তাহলে আলফার মান কত হয়ে গেল? আলফা সমান সমান পেয়ে গেলাম 2। দেখো বোঝা গেল? একদম সহজ, কি তাই না? একদম সহজ তো হয়েছে। আচ্ছা বেশ, এবার একই রকম ভাবে আমরা বিটার মান বের করার চেষ্টা করব। আচ্ছা আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, আশা করি তোমাদের হয়ে গেছে। বেশ, এবার আমরা বিটার মানটা বের করব। এবার আমরা করব 3 ভাগ 1 করে। ঠিক আছে? 3 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে কি পাবো দেখো, 3 নম্বরে কি আছে, r/2 আছে, নিচে ডিভাইডেড বাই r সমান সমান, তাহলে উপরে কে কে আছে লিখে দাও, k ইনটু এর মাথাতে আলফা
আর 2b এর মাথাতে বিটা, একই রকম ভাবে নিচে k আছে, এর মাথাতে আলফা আর b এর মাথাতে বিটা, এটাই রয়েছে আমাদের, তাই না? আচ্ছা বেশ, এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি কিনা দেখো দেখি, এরকম ভাবে যে r নিচে 2 ইনটু r, জাস্ট এটাকে নিচে নামিয়ে দিলাম, সমান সমান, এখানে দেখো কে কে কাটাকাটি আছে, কে কে চলে গেল, এটা চলে গেল, তাহলে পড়ে থাকছে 2b টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই b টু দি পাওয়ার বিটা, পারবো? আচ্ছা এবার দেখো এখানে আর আর চলে গেল, তাহলে কে পড়ে থাকছে, আমি লিখতে পারি এটা 1/2 সমান সমান, এখানে দেখো আমি এটাকে কি লিখতে পারি, 2 টাকে বাইরে বের করে দাও, 2 টু দি পাওয়ার বিটা আর b টু দি পাওয়ার বিটা, নিচেও একটা b টু দি পাওয়ার বিটা বসে আছে, এটা কেটে দিলাম, তার আলটিমেট কি হলো 1/2 সমান সমান 2 টু দি পাওয়ার বিটা। এবার 1/2 কে তুমি কি লিখতে পারো, আমরা 2 ইনভার্স লিখতে পারি, কি তাই না? তাহলে 2 টু দি পাওয়ার বিটা, তাহলে বিটা সমান সমান কি বেরিয়ে গেল, -1 হলো। দেখো বুঝতে পারলে কিনা, তাহলে আলফার মান পেয়েছিলাম 2, আলফা সমান সমান ক্যালকুলেশনের কত পেয়েছিলাম 2, আর বিটা সমান সমান পেয়ে গেলাম -1, তাই না? হলো, মুছবো আমি। এবার দেখো তোমার কি বলেছে, বিক্রিয়াটির ক্রম কত হবে, তাহলে ক্রম সমান সমান কি আমরা জানি, ক্রম বা অর্ডার অর্ডার n সমান সমান কি আলফা প্লাস বিটা, তাই না? তাহলে আলফা সমান সমান কত পেয়েছো তুমি 2 প্লাস বিটা সমান সমান -1, তাহলে কত হবে 2 প্লাস -1, তার মানে 1, তাহলে ওভারঅল অর্ডার কত হচ্ছে বিক্রিয়াটির ক্রম বা ওভারঅল অর্ডার হয়ে যাচ্ছে 1, তার মানে বিক্রিয়াটি যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ছিল, প্রথম ক্রম বিক্রিয়া হলো। আর বি এর সাপেক্ষে ক্রম কত হবে, বি এর সাপেক্ষে মানে বিটার মানটা কত হয়েছে, বিটার মানটা বেরিয়েছে -1, তার মানে বি এর সাপেক্ষে এর ক্রম হয়ে যাবে -1। খেয়াল করে দেখো আমরা একটু আগে বললাম যে ক্রম বা অর্ডার বা n এর মান পজিটিভ নেগেটিভ ফ্র্যাকশন সব হতে পারে, বুঝা গেল? এবার লাস্ট কি, বিক্রিয়াটির হার সমীকরণ। এবার জাস্ট এখানে আলফা বিটার মানটা বসিয়ে দাও, এটা আমাদের হার সমীকরণ ছিল, এখানে আলফার মানটা হয়ে যাবে 2 আর বিটার মানটা হয়ে যাবে -1, এটাই হয়ে গেল আমাদের হার সমীকরণ। দেখো বোঝা গেল কিনা? আচ্ছা বেশ, চলো আরেকটা লাস্ট অঙ্ক দেখে নাও, ঠিক আছে? তো এখানে তোমাকে একটা সমীকরণ দেওয়া রয়েছে এবং পাশে এরকম একটা ছক দেওয়া রয়েছে, যেখানে a এর গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে, b এর গাঢ়ত্ব দেওয়া আছে, আর বিক্রিয়ার হার মানে রেট দেওয়া রয়েছে, বা অনেক সময় বিক্রিয়ার প্রারম্ভিক হারও বলতে পারি, এই কথাটাও লেখা থাকতে পারে, ঠিক আছে? বিক্রিয়ার প্রারম্ভিক হার, এখানে r এর মানটা দেওয়া রয়েছে, হয়েছে? এবার তোমাকে সমীকরণ দিয়েছে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বিক্রিয়াটির ক্রম কত, মানে ওভারঅল অর্ডার কত, আর বিক্রিয়া যদি ক্রম শুধু বলা থাকে তার মানে বুঝে নিও ওভারঅল অর্ডারটা চেয়েছে, মানে আলফা প্লাস বিটা সমান সমান n, n এর মানটা চেয়েছে। আর যদি কারোর সাপেক্ষে বলে, a এর সাপেক্ষে বা b এর সাপেক্ষে, তার মানে আলফা এর সাপেক্ষে হলে b এর সাপেক্ষে হলে বিটার মান চেয়েছে, ঠিক আছে? আর একটা হার সমীকরণটি লিখো, মানে এই যে সমীকরণটা আমরা ছিল রেট অফ রিঅ্যাকশন। আচ্ছা বেশ, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে, আচ্ছা খেয়াল করে দেখো তো, এটা যদি ভরক্রিয়া সূত্র মেনে চলে তাহলে এটার অর্ডারটা কি হবে, যদি ভরক্রিয়া সূত্র মেনে চলে তাহলে কি হবে, আমরা দেখেছিলাম যে ভরক্রিয়া সূত্র কি r সমান সমান k ইনটু a এর সামনে যেটা থাকবে, মানে স্টয়কিওমেট্রিকটা আলফার মানটা হয়ে যাবে এখানে 2, আর b2 রয়েছে, b এর সাপেক্ষে 1 হয়ে যাবে, তো আলটিমেট n সমান সমান কত হবে 3 হয়ে যাবে, তার মানে এটা তৃতীয় ক্রমের বিক্রিয়া। ভরক্রিয়া সূত্র থেকে এটা আমরা বলতে পারছি, কিন্তু আদৌ কি এটা তৃতীয় ক্রমের বিক্রিয়া ক্রিয়া সেটা আমরা এখনই দেখে নেব, ঠিক আছে? এগুলো তো সব এক্সপেরিমেন্টাল ভ্যালু, তো সেই এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকে দেখি যে এটা কি আদৌ তৃতীয় ক্রমের বিক্রিয়া, যদি হয়ে থাকে তাহলে বুঝে যাবো এটা একটি এলিমেন্টারি রিঅ্যাকশন, তাই না? আর যদি না হয় তাহলে এটা কমপ্লেক্স রিঅ্যাকশন। ক্লিয়ার? তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা বেশ, তাহলে তোমার যে প্রথম কাজ হবে সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র মানে হার সমীকরণ, যেটা r সমান সমান k ইনটু এর মাথাতে আমরা জানি আলফা আর b এর মাথাতে আমরা জানি বিটা, এই কাজটা তোমাকে প্রথমে করে নিতে হবে। এবার দেখো তোমাকে এখানে তিনটে কন্ডিশন দেওয়া রয়েছে, তাই না? যেখানে রেটের মানগুলো দেওয়া রয়েছে, তো ফার্স্ট যে কন্ডিশন সেখানে r এর মান দেওয়া রয়েছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -4 সমান সমান k ইনটু এর, দেখো এর কনসেন্ট্রেশনও দেওয়া রয়েছে, তাই না? এর কনসেন্ট্রেশন কত রয়েছে 0.50, এর মাথাতে আলফা, আর বি এর মাথাতে কত হয়েছে 0.50, এর মাথাতে হয়েছে বিটা। এটা হয়ে গেল আমার 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি আছে 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -4 k ইনটু 0.50, এর মাথাতে আলফা, আর 1.00 এর মাথাতে বিটা। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ কি 3.2 ইনটু 10 টু দি পাওয়ার -4 সমান সমান k ইনটু
1.00 1.00 এর মধ্যে রয়েছে আলফা, আর 1.00 এর মধ্যে রয়েছে বিটা। এটা হয়ে গেল আমার 3 নাম্বার সমীকরণ। তাহলে আমি 3টে সমীকরণ পেয়ে গেলাম। একটু আগে যেমন আমরা অপনয়ন করলাম ঠিক একই রকম ভাবে ফার্স্ট তুমি কি করতে পারো, তোমাকে আলফা আর বিটার মানটা বের করতে হবে এই তিনটার মাধ্যমে। এই ক্ষেত্রে এটার কাজে লাগবে না, এই মুহূর্তে কাজে লাগবে না। সেই ক্ষেত্রে ফার্স্ট তুমি কি করতে পারো, ধরো তুমি 3/2 করলে, 3/2 করলে কি হবে, 3/2 করলে কি হবে, তাহলে 3.2 into 10 to the power minus 4 divided by 3.2 into 10 to the power minus 4 সমান সমান তোমার কি দাঁড়াচ্ছে k into 1 এর মধ্যে আমি 1 লিখে দিলাম, 1.00 আছে একই ব্যাপার, আর একটা 1 এর মধ্যে বিটা রয়েছে, আর এখানে k into, আশা করি বুঝতে পারছো জিনিসগুলো কি, তাই তো? না বুঝতে পারলে কিন্তু বলবে। ধরো এইটুকু আছে, তাহলে এখান থেকে কি কি কাটাকাটি হচ্ছে, এখান থেকে এই পুরোটা কাটাকাটি চলে যাবে, k চলে যাবে, 1 1 চলে যাবে, তাহলে আলটিমেট কি পড়ে থাকবে, এখানে তৈরি হয়ে যাবে 1, আর এখানে তৈরি হয়ে যাবে 1 টু দি পাওয়ার বিটা, আর নিচে 0.5 টু দি পাওয়ার আলফা, এটা তৈরি হবে। এটা বা এটা করলে কত হবে, 2 টু দি পাওয়ার আলফা, তাহলে 1 সমান সমান পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার আলফা। এবার দেখো 1 মানেটা আমরা কি লিখতে পারি, 1 মানে মনে রাখবে লিখতে পারি, খুব ইম্পর্টেন্ট জিনিস, এই জায়গাটা একটু নোট আকারে লিখে রেখে দিও কিন্তু, যে 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, মানে কোন টু দি পাওয়ার কোন সংখ্যার মাথায় টু দি পাওয়ার 0 বা কোন টার্মের টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে এই জায়গাটা আমরা 1 এর পরিবর্তে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 0 সমান সমান 2 টু দি পাওয়ার আলফা, তাহলে আলফার মানটা কত পেয়ে গেলাম 0। ক্লিয়ার? আচ্ছা, একই রকম ভাবে তোমরা বিটার মানটা নিশ্চয়ই বের করতে পারবে, আমি আর এখানে বের করছি না, এখানে আমি অলরেডি বের করছি না। তোমরা বিটার মানটা কি করে বের করবে বলো, বিটার মানটা ধরো তুমি 2/1 করে দাও, 2/1 করলে তোমার বিটার মানটা বেরিয়ে যাবে। তোমাদের বিটার মানটা এরকম আসবে 2 টু দি পাওয়ার বিটা সমান সমান 2 টু দি পাওয়ার 1। তোমরা একটু ক্যালকুলেশনটা বাড়িতে করে নিও, বিটা সমান সমান তাহলে হয়ে যাবে 1। ঠিক আছে, তাহলে আলফার মানটা পেয়ে গেলাম 0, বিটার মানটা পেয়ে গেলাম 1। আশা করি জিনিসটা করতে পারবে, সহজ আছে তাই না? এবার আমাকে কি বলছে, বিক্রিয়ার ক্রমটি কত, বিক্রিয়ার ক্রম মানে ওভারঅল অর্ডারটি কত, মানে আলফা প্লাস বিটা। বিক্রিয়ার ক্রম যদি বলে তাহলে n সমান সমান আলফা প্লাস বিটা, তাহলে n এর আলফার মান কত বেরিয়েছে 0, আর বিটার মান বেরিয়েছে 1, তার মানে ফার্স্ট। তাহলে এটি একটি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। কিন্তু খেয়াল করে দেখো আমাদের কত বেরিয়েছিল 2 + 1 3, তার মানে এটি এলিমেন্টারি রিঅ্যাকশন না। বোঝা গেল ব্যাপারটা? যদি এলিমেন্টারি রিঅ্যাকশন হতো তাহলে 2 + 1 3 হতো, তার মানে এখানে n এর মানটা আমাদের 3 আসতো, কিন্তু এখানে n এর মানটা কত এসেছে 1, তার মানে এটা একটি কমপ্লেক্স রিঅ্যাকশন। বোঝা গেল? আচ্ছা বেশ, এবার হার সমীকরণটি লিখতে বলেছে। হার সমীকরণটি কি, যে তুমি এখানে লিখে ফেলেছো অলরেডি, হার সমীকরণটি যে r সমান সমান k × a টু দি পাওয়ার আলফা b টু দি পাওয়ার বিটা, এখানে জাস্ট আলফা আর বিটার মানটা বসিয়ে দাও। আলফা আর বিটার মান বেরিয়ে গেছে, আলফার মান কত বেরিয়েছে 0, আর বিটার মান বেরিয়েছে 1। এটি হয়ে যাবে আমাদের হার সমীকরণ। এবার খুব বেশি হলে অনেক সময় বের করতে পারে যে রেট কনস্ট্যান্টের মানটি বের করো, তখন কি করতে হবে, এই যে তুমি যে এই তিনটে সমীকরণ বেরিয়েছো, যে কোনো একটা সমীকরণকে ধরে সেখানে আলফা আর বিটার মানটা বসিয়ে জাস্ট কে এর মানটা বের করে দিতে হবে। ঠিক আছে, যদি তোমাকে কে এর মান বের করতে বলে, ধরো তুমি এই সমীকরণটা নিয়ে কাজ করেছো, সেখানে আলফার মানটা কত বেরিয়েছে 0, আর এখানে বিটার মানটা বেরিয়েছে 1। তো সেই ক্ষেত্রে এইটা জাস্ট ক্যালকুলেশন করে দিয়ে এখান থেকে কে এর মানটা বের করে দিলে তোমার রেট কনস্ট্যান্টের মানটা পেয়ে যাবে, যদি রেট কনস্ট্যান্টের মানটা বের করতে বলে। তাহলে দেখো এতটুকু ক্লিয়ার, একদম ক্লিয়ার, বোঝা গেছে? এইরকম অঙ্কগুলো দেখানো হলো, তো আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। এই টাইপের অঙ্ক তোমরা এক্সারসাইজে অনেকগুলো পেয়ে যাবে, তোমরা সেগুলো এবার নিজেরা বাড়িতে ট্রাই করার চেষ্টা করো যে দেখো করতে পারছো কিনা। ঠিক হয়েছে? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এখানে 3টে 4টে টার্মও থাকতে পারে রিঅ্যাকটেন্টের, সেই ক্ষেত্রে আমরা আলফা, এখানে যেমন লিখছি আলফা প্লাস বিটা, কোথায় গেল, এখানে আমরা যেমন লিখছি আলফা বিটা, সেখানে দেখা গেল 4টে টার্ম রয়েছে, তার মানে ধরো সি টু দি পাওয়ার গামা লিখে দিলাম, ডি টু দি পাওয়ার ডেল্টা লিখে দিলাম। ঠিক আছে, তো 4টে টার্ম থাকলে, 3টে টার্ম থাকলে এরকম আলফা বিটা গামা ডেল্টা এরকম তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, তো সেই রকম ভাবে একই রকম ভাবে ক্যালকুলেশন হবে। আশা করি জিনিসগুলো নিয়ে কোনো সমস্যা নেই কি, তাই তো?